সুদর্শন ভ্রমর গল্পের দ্বিতীয় অংশ। লেখিকা আরশি আয়াত। গতকালের মতো আজও সাফায়ানের টেক্সট এলো ওর ঘরে যাওয়ার জন্য। শীতল টেক্সটটা দেখেও ফেলে রাখল। মগের মুল্লুক নাকি? রোজ রোজ এসব কি নাটক? শীতল লাইট অফ করে শুয়ে পড়ল। কিছুক্ষণ পর ওর মনে হলো ও হাওয়ায় ভাসছে। ভয়ে চিৎকার দিতে যেয়ে তার আগেই একজোড়া পুরুষালী অনমনীয় ঠোঁট আঁকড়ে ধরল ওর কোমল ঠান্ডা ঠোঁটজোড়া। শীতল ছটফট করতে লাগলো। সাফায়ান ওর ঠোঁট ছেড়ে দিয়ে কানে কানে বলল, আলোয় ভালোই ভালোই চলে আসলে কিন্তু এটা হতো না। এখন তুমি শাস্তি পাবে। শীতল অবাক হয়ে ফিসফিসানো স্বরে বলল, কিসের শাস্তি? চলো রুমে, তারপরই দেখতে পাবে। সাফায়ান চুপিসারে শীতলকে কোলে নিয়ে চলে গেল নিজের ঘরে। বিছানার উপর বসিয়ে আলমারি থেকে একটা প্যাকেট বের করে বলল, শাড়িটা পরো। শীতল অবাক হয়ে বলল, এত রাতে শাড়ি পরবো? আর শাড়ি তো আমি পরতেও পারি না। আমার তোমাকে মুহূর্তে শাড়িতে দেখতে মন চাচ্ছে। পারবো না পরতে। এটা তোমার শাস্তি। এখন ভালোই ভালোই পরবে নাকি আমি অন্য কিছু করব? শীতল একটা বড়সড় ঢোক গিলে বলল, কিন্তু আমি তো পরতে পারি না। ব্লাউজ আর পেটিকোট পরে এসো, আমি পরিয়ে দেব। অসম্ভব, আমি পারবো না। আমি অন্তত জলিল না, তবে অসম্ভবকে সম্ভব করি আমিও করতে পারি। করব? শীতল রাগে ব্লাউজ আর পেটিকোট পরে এসে দাঁড়ালো সাফওয়ানের সামনে। ভীষণ লজ্জা লাগছে ওর। ওর মনে চাচ্ছে মাটি ফুঁড়ে ঢুকে যেতে। এদিকে সাফওয়ান বেহায়ার মতো পলকহীনভাবে চেয়ে আছে শীতলের দিকে। শীতল বুকের ওপর দিয়ে রাখা ওড়নাটা আরেকটু টেনে গলা খাকারি দিয়ে বলল, জলদি পড়ান। আপনার নাটক শেষ হলে আমাকে ঘুমাতে যেতে হবে, সকালে উঠে কাজ করতে হবে। সাফওয়ান লাল শাড়িটা হাত নিয়ে শীতলের সামনে গেল। শাড়ির ভাঁজ খুলে ইউটিউবে দেখে নিয়ম পরিয়ে দিতে লাগলো। কুচি দেওয়ার সময় হঠাৎই বেহায়ার চোখ শীতলের সুগভীর নাভিতে চলে গেল। এতক্ষণ অনেক কষ্টে নজর হেফাজত করলেও আর পারল না। বুকের ভেতরটা তোলপাড় করছে। ফর্সা মেদহীন পেটে নাভিটা ভীষণ আকর্ষণীয় লাগছে। সাফওয়ান সব কিছু ভুলে শীতলের কোমর চেপে ধরে নাভিতে জিভ ছোঁয়ালো। সাফওয়ানের আচমকা কাণ্ডে কেঁপে উঠল শীতল। ওকে ধাক্কা মেরে সরিয়ে দিতে চাইলেও কিন্তু সাফওয়ান নিজের জায়গা থেকে এক চুলও নড়ল না। কুচিগুলো ঠিক করে দিয়ে উঠে দাঁড়ালো। শীতলের দিকে এক নজর চেয়ে বিমোহিত সুরে বলল, আমার কামিনী ফুল। শীতল লজ্জা পেয়ে অন্যদিকে ঘুরে তাকালো। যতই মুখে মুখে না করুক, সাফওয়ান জানে তার কামিনী ফুলও তাকে ভালোবাসে। সাফওয়ান শীতলকে জড়িয়ে ধরল, এরপর ঘোর লাগা সুরে বলল, তুমি ভীষণ সুন্দর কামিনী ফুল। এমন মুহূর্তে হঠাৎ দরজায় টোকা পড়ল। টুম্পা ডাকছে। শীতল সাফওয়ানকে ডেকে দূরে সরে দাঁড়ালো। ভয়ে কাঁপছেও। সাফওয়ান ওকে ওয়াশরুমের ভেতরে ঢুকিয়ে দরজা খুলতেই টুম্পা আহ্লাদী সুরে বলল, কি করছো? সাফওয়ান কাটা কাটা সুরে বলল, এত রাতে মানুষ কি করে? তুমি কি রাগ করেছো? অবশ্যই। আমার ঘুম আসছে, জরুরি কিছু না বললে কাল সকালে এসো। এটা বলেই সাফওয়ান টুম্পার মুখের ওপর দরজা আটকে দিল। টুম্পা এসেছিল সাফওয়ানের সাথে গল্প করতে, ছেলেটা ওকে পাত্তাই দেয় না। এত দেমাক কিসের? কয়দিন পর তো বিয়েই। টুম্পা ফোঁসফোঁস করতে করতে নিজের ঘরে যাওয়ার আগে একবার শীতলের ঘরে উকি দিল। কিন্তু এ কি, শীতল কোথায়? পুরো ঘর ওয়াশরুম খুঁজেও শীতলকে পেল না টুম্পা। ওর সন্দেহ হলো সাফওয়ানের ঘরে নয়তো মেয়েটা। এদিকে টুম্পা চলে যাওয়ার পর শীতল ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। আতঙ্কিত ভীত সুরে বলল, এবার কি হবে? খালামণি তো সন্দেহ করবে। করলে করবে, তোমার ভয় পাওয়ার কিছু নেই। বাবা মা আসলেই আমি সব বলবো তাদের, তারপর তোমাকে বিয়ে করে নেব।
আপনি বোধহয় আমার পরিচয় জানেন না। জানি, সব জানি। তোমার মা বিয়ের আগে তোমার জন্ম দেন। তোমার বাবা তোমার মাকে ধোঁকা দেয়। সেই শোক সহ্য করতে না পেরে তুমি জন্মানোর দ্বিতীয় দিনই তিনি আত্মহত্যা করেন। এখন তোমার মায়ের দোষের শাস্তি তুমি পাচ্ছ। এত কিছু জানার পরেও আপনি এমন কেন করছেন? কারণ তোমাকে ভালোবাসি। তোমাকে ছাড়া থাকা আমার জন্য অসম্ভব। আপনার ফ্যামিলি মানবে না, সেটার দায়িত্ব আমার। খালামণিকে কি বলবেন, সেটার দায় আমার না। শীতল মন খারাপ করে বলল, শেষ পর্যন্ত সবাই আমাকেই দোষী ভাববে। আমি সব ঠিক করে দেব। আমি আপনাকে ভালোবাসি না, তাই প্লিজ এসব বন্ধ করুন আর খালামণিকে বিয়ে করুন। তুমি আমাকে ভালোবাসো না? না। সাফওয়ান শীতলকে তৎক্ষণাৎ পেঁচিয়ে ধরে ওর চিবুক তুলে ধরে বলল, আমার দিকে তাকাও কামিনী ফুল। শীতল তাকালো। সাফওয়ান গভীর সুরে বলল, আমার চোখে চোখ রেখে বলো, তুমি আমাকে ভালোবাসো না? শীতল অনেক কষ্ট করল কিন্তু পারল না। এই কথাটা বলতে নিলেই কেউ যেন ওর গলা চেপে ধরে। শীতলের অপারগতায় সাফওয়ান বিজয়ীর হাসি হেসে বলল, মিথ্যে বলে লাভ নেই কামিনী ফুল। শীতল সাফওয়ানকে ধাক্কা মেরে সরাতে চাইলেও পারল না। সাফওয়ান একটু ঝুঁকে শীতলের নাকে চুমু খেয়ে বলল, ভালোবাসি, ভীষণ ভালোবাসি। এত সহজ স্বীকারোক্তিতে শীতলের মন শান্ত হলো, কিন্তু মুখে এখনো বিরক্তির ভাব ফুটিয়ে তুলে বলল, ছাড়ুন, রুমে যাব আমি। এমনিতেই কাল কি কিয়ামত আসে আমার ওপর কে জানে। তুমি ভয় পেও না, আমি সব সামলে নেব। আপনাকে কিছু করতে হবে না। আপনি প্লিজ চুপ থাকবেন। এটা বলেই শীতল নিজের জামা পায়জামা নিয়ে চলে গেল ওয়াশরুমে শাড়ি চেঞ্জ করতে। শাড়ি চেঞ্জ করে এসে শীতল বলল, শাড়িটা ভাঁজ করে রাখবেন আর খালামণিকে দিয়ে দেবেন। ওটা আমি তোমার জন্য এনেছি, ওটা তোমার। শীতল একটু রসিকতার সুরে বলল, আর কি আমার? সাফওয়ান নিজের দিকে ইশারা করে বলল, আমি। শীতল আর দাঁড়ালো না, সেখানে বেরিয়ে গেল দ্রুত। ওর চোখে মুখে লজ্জা। এদিকে টুম্পা দূর থেকে এই দৃশ্য দেখে তেলে বেগুনে জ্বলে উঠল। তার মানে ওর সন্দেহই সঠিক। এর একটা ফয়সালা করতে হবে। পরের দিন সকালে শীতল নাস্তা বানাচ্ছিল কিচেনে। সেই সময়ই ডাক পড়ল ওর আশরাফ মোল্লার ঘরে। শীতল একটু অবাক হলো। এই সময় তো নানাজান ডাকেন না, তাহলে আজ আবার কি হলো? শীতল মাথায় ঘোমটা টেনে চলে গেল নানার ঘরে। আশরাফ মোল্লা খবরের কাগজ পড়ছিলেন। শীতলকে দেখে কাছে ডাকলেন। ও সামনে গিয়ে দাঁড়াতেই তিনি বললেন, আজ বিকেলে পাত্র দেখতে আসবে, তোমাকে সুন্দর করে সেজেগুজে তৈরি হয়ে থাকবে। কিন্তু নানাজান, আমি এখন বিয়ে করতে চাই না, পড়তে চাই। আশরাফ মোল্লা ধমকের সুরে বলে উঠলেন, তুমি যে কী সব পড়াশোনা করো আমি জানি। আমার মুখের ওপর কথা বলবে না, এখন যাও। শীতল চেয়েও নানার গম্ভীর মুখের সামনে কিছু বলতে পারল না। ফিরে এলো রান্নাঘরে। ভীষণ কান্না পাচ্ছে ওর। এদিকে টুম্পা নিজের ঘরে নাচছে। আজ সকালে আশরাফ মোল্লাও এই শীতলের ব্যাপারে জানিয়েছে, তাই তিনি আদরের মেয়ের ইনসিকিউরিটি কমাতে আজই শীতলের জন্য পাত্রপক্ষ আসার জন্য বললেন। আর সাফওয়ান খুব সকালে বেরিয়ে গেছে। অফিসে গুরুত্বপূর্ণ 2টি মিটিং অ্যাটেন্ড করতে হবে, সাইট ভিজিট করতে হবে। আজ ভীষণ ব্যস্ততা ওর, তাই সাফওয়ান জানে না বাড়িতে পাত্র আসার কথা। বিকেলে টুম্পা নিজের গোলাপি রঙের একটা জর্জেট শাড়ি বের করে শীতলকে দিয়ে বলল, ঝটপট পরে নে। খালামণি, তুমি একটু নানাজানকে বলো না এই বিয়েটা বন্ধ করতে। শীতল অনুনয়ের সুরে বলল, কেন? তুই যাতে রাত বিরাতে সাফওয়ানের ঘরে যেতে পারিস। টুম্পা হিংস্র সুরে বলে উঠল। শীতল আঁতকে উঠে মাথা নেড়ে বলল, খালামণি, বিশ্বাস করো, আমি যেতে চাইনি, উনি আমাকে ডেকেছেন।
ডাকলেই চলে যাবি? জানিস না আমার সাথে ওর বিয়ে ঠিক। আর ছেলে মানুষ একটু এমন হয়ই, তাই বলে তুইও বেহায়ার মতো চলে যাবি? শীতল টুম্পার পা জড়িয়ে বসে পড়ল, কাঁদতে কাঁদতে মিনতি করে বলল, প্লিজ খালামণি, আমি আর ওনার সামনে যাব না। তবুও তুমি বিয়েটা বন্ধ করো। একদমই না, তোকে বিয়ে করতেই হবে। এখন ঘ্যান ঘ্যান না করে শাড়িটা পর, তৈরি হয়ে নে, নয়তো আমি আব্বাকে নিয়ে গিয়ে বলছি এখনই। শীতল আর উপায়ন্তর না পেয়ে শাড়িটা নিয়ে চলে গেল ওয়াশরুমে। টুম্পা সেদিকে তাকিয়ে কুটিল হাসল। পাত্রের নাম ইয়াসিন ফারুক, বিপত্তিক বয়স 40-এর কোটায়। শীতলকে দেখেই পছন্দ করেছে ওরা, তাই আজই এঙ্গেজমেন্ট হয়ে গেল। টুম্পার বিয়ের পর ওর বিয়ে হবে। এঙ্গেজমেন্টের পর শীতল নিজের ঘরে এসে অঝরে কাঁদতে লাগলো। মনটা ভীষণ বিক্ষিপ্ত হয়ে আছে। তাহলে নিয়তিতে কি এমন কিছুই লেখা আছে? রাতের খাবার টেবিলে শীতল মলিন মুখে সবাইকে খাবার বেড়ে দিচ্ছে। সাফওয়ানও লক্ষ্য করেছে সেটা। ও ভাবছে কি হলো মেয়েটার, মন খারাপ কেন? হঠাৎ শীতলের ছোট মামি বলে উঠল, শীতল তুমি তৈরি থেকো, কাল বিকেলে ইয়াসিন সাহেব আসবেন কাল তোমাকে শপিংয়ে নিতে। ছোট মামির কথা শুনে সাফওয়ানের কপালে ভাঁজ পড়ল। ও বুঝতে পারল না ইয়াসিন নামক লোকটা কে, আর এই লোকটা কেন শীতলকে শপিংয়ে নেমে। সাফওয়ান নিজের মধ্যে উৎকণ্ঠা ধরে রাখতে না পেরে প্রশ্ন করল, উনি কে? আশরাফ মোল্লা মৃদু হেসে বললেন, আমাদের শীতলের বিয়ে ঠিক হয়েছে, ওর বরের নামই ইয়াসিন। তুমি তো ছিলে না, তাই জানো না। আজ বিকেলেই ওরা আংটি পরিয়ে গেছে। সাফওয়ানের মুখের রং অস্বাভাবিক হয়ে গেল কথাগুলো শুনেই। তীক্ষ্ণ দৃষ্টিতে শীতলের দিকে চেয়ে রইল অনিমেষ, কিন্তু শীতল একবারও তাকালো না ওর দিকে। রাগ আরও বাড়ল সাফওয়ানের। খাবার শেষ না করেই উঠে চলে গেল নিজের ঘরে। সবাই একটু অবাক হলেও কিছু বলল না। হয়তো শরীর খারাপ করছে বা খেতে ইচ্ছে করছে না, তাই চলে গেছে। যে যার মতো খেয়ে নিজেদের রুমে চলে গেল। শীতল নিজের হাতের কাজ সেরে রুমে আসতেই ফোনে সাফওয়ানের টেক্সট আসলো, আমার রুমে আসো। শীতল আজ আর গেল না। বালিশ নিয়ে ঘর পর টুম্পার ঘরের দরজায় নক করলো। টুম্পা তখন ফোন চালাচ্ছিল। দরজা খুলে শীতলকে দেখে বুক কুঁচকে বলল, কিরে, কি হয়েছে? আজ তোমার সাথে ঘুমাই, আমার একা ঘুমাতে ভালো লাগছে না। অন্য সময় হলে টুম্পা কিছুতেই রাজি হতো না, কিন্তু আজ হলো। কিছুতেই সাফওয়ানের কাছাকাছি ওকে যেতে দেওয়া যাবে না। টুম্পা নিজের বিছানায় বসতে বসতে বলল, নিচে বিছানা করে শুয়ে পড়, আর আজ থেকে আমার বিয়ে হওয়া পর্যন্ত তুই এই ঘরে আমার সাথেই ঘুমাবি। আচ্ছা খালামণি। শীতল সহজেই রাজি হলো। এতে করে সাফওয়ানকে এড়িয়ে চলতে পারবে ও। এদিকে বেশ অনেকক্ষণ হওয়ার পরেও শীতলকে আসতে না দেখে সাফওয়ানের মেজাজ আরও চড়ে গেল। ও ঘর থেকে বেরিয়ে শীতলের ঘরে আসতেই দেখল সেখানে শীতল নেই। পুরো ঘর, ওয়াশরুম, বারান্দা কোথাও নেই। তার মানে অন্য কোথাও ঘুমিয়েছে। রাগে হাত মুষ্টি করে দেয়ালে ঘুষি মারল সাফওয়ান। মনে মনে বলল, একটাবার তোমাকে হাতের কাছে পাই কামিনী ফুল, আমাকে এড়িয়ে যাবার শাস্তি তোমাকে আমি এমনভাবে দেব যে আর কখনো এই সাহস করবে না। সকালে কফি বানিয়ে শীতল টুম্পার ঘরে গিয়ে বলল, খালামণি, ওনাকে কফিটা দিয়ে দাও না প্লিজ। টুম্পা ভাবল এখন থেকে ওর এই সমস্ত কাজ করা উচিত, তাই ও শীতলের হাত থেকে কফির মগটা নিয়ে চলে গেল। এদিকে সাফওয়ান অপেক্ষা করছে কখন শীতল আসবে, কিন্তু ওকে অবাক করে টুম্পা এলো কফি নিয়ে। কফিটা টেবিলের ওপর রেখে আহ্লাদী সুরে বলল, আজ আমি বানিয়েছি কফি তোমার জন্য, খেয়ে বলো কেমন হয়েছে। সাফওয়ান কাট কাট সুরে বলল, পরে বলবো, এখন যাও। টুম্পা নিজের আহ্লাদীপনাটা আর একটু বাড়িয়ে বলল, আজকে ফ্রি আছো? কেন? শপিংয়ে বের হব।
আমার কাজ আছে, আমি পারবো না যেতে, তুমি অন্য কারো সাথে যাও। সাফওয়ানের ওর প্রতি এমন নির্লিপ্ততা দেখে টুম্পা রেগে গেল। এদিকে এসে ওর গলা জড়িয়ে ধরে ন্যাকা সুরে বলল, তুমি এমন কেন করছো? আমাদের তো বিয়ে ঠিক হয়ে আছে হয়নি। সাফওয়ান এক ঝটকায় টুম্পাকে নিজের থেকে সরিয়ে নিল। ব্লেজারটা হাতে নিয়ে গম্ভীর মুখে বেরিয়ে এলো বাড়ি থেকে। সো ফ্রেন্ডস, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এই গল্পটা এখানেই সমাপ্ত। এই গল্পের আর কোনো পর্ব আসবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।